উপস্থিত হয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্জীব বাগচির বাড়িতে, তার সাথে সাংস্কৃতিক বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। বলছি, একটি ছেলে বা একটি মেয়ে পড়াশোনার পাশাপাশি তাকে সাংস্কৃতিক শিক্ষা, যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনার কাছে কেউ হয়তো নিয়ে আসছে, তার কিছুদিন পর বিভিন্ন কারণে তাকে শিক্ষাটা সম্পূর্ণ হওয়ার আগে আবার তার গার্জেন তাকে নিয়ে চলে যাচ্ছে, অথবা সে আর আসছেই না। তো এই জাতীয় ব্যাপারগুলো খুব নজরে পড়ে, খুব বেশি হয়, অথচ এটাও তো একটা শিক্ষা। এই শিক্ষায় যদি সে শেষ করতে পারে, তাহলে তার ভালো দিক কি কি আছে, বা কেন তারা চলে যায়, যদি এটা নিয়ে বলা যায় কিছু। বিশেষ করে সম্ভাবনার ব্যাপার, যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু প্রত্যেকটি শিশুর মধ্যে সম্ভাবনা আছে। এবার শিক্ষক বা শিক্ষিকা তাকে সাপোর্ট দেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার কিভাবে সে এগিয়ে যাবে তার তো ভালো লাগার একটা ব্যাপার আছে। এবার সেই জয়ফুল লার্নিং এর যে পরিবেশ, সেই পরিবেশটা কিভাবে তৈরি হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে শিক্ষক বা শিক্ষিকার মধ্যে, যারা গান শেখান বা কবিতা শেখান বা যেটাই হোক। এইবার ব্যাপারটা হলো, বাবা মায়েরা যে বাচ্চাদের নিয়ে আসেন, তো তারা কেউ অনেক মা আমার কাছে এসছেন এবং তারা বলছেন যে আমরা তো সেইভাবে শিখতে পারিনি, তো আমার বাচ্চাটা যেন খুব ভালো জায়গায় যেতে পারে। তো এরকম তাদের একটা স্বপ্ন সাকার করবার একটা চিন্তা ভাবনা থাকেই, এটা সব বাবা মায়েরই থাকে। তো তারা আসেন সেইভাবে, এবার সেটা করতে করতে এবার তারা অনেকটা এগিয়ে যায়। এইবার পরবর্তীকালে দেখা যায় যে পড়াশোনার চাপ, এখন যে বর্তমানে যা পরিস্থিতি, পড়াশোনার চাপে কিন্তু তারা বাধ্য হয় এই গান বাজনা বা সাংস্কৃতিক চর্চার থেকে বিরত থাকতে। কিন্তু তার মধ্যে কিন্তু একটা সম্ভাবনা ছিল, সে হয়তো কিছু করতে পারতো জীবনে। এবার জীবনে কি করতে পারতো, সে হয়তো বড় গাইয়ে হবে সেটা বড় কথা না, এর কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। কিরকম না, ভালো করে গান বাজনা করলে, ভালো রেয়াজ করলে পরে আমরা কিন্তু মন মানসিকতার একটা ব্যাপার আছে, মনের একটা ব্যাপার আছে, সেই মনটাকে সতেজ করবার জন্য কিন্তু মিউজিক প্রয়োজন নিশ্চয়ই। এবার সেইখানে কিন্তু আমার ব্যক্তিগত যে অভিমত, সেই ক্ষেত্রে কিন্তু গান বাজনার সাথে পড়াশোনার কিন্তু কোনো শত্রুতা নেই না। গান বাজনা করলে পরে যথেষ্ট মানসিক একটা স্থিরতা, মানসিক একাগ্রতা এবং অচঞ্চল একটা মানসিকতা তৈরি হয়, এবং সেটা কিন্তু পড়াশোনা করতে সাহায্য করে। তো সেটা হয়, কিন্তু বর্তমানের যা প্রতিযোগিতার বাজার, আমার বাচ্চা এগিয়ে যাবে, এই যে ব্যাপারটা, এবার বাবা মায়েরা তো তাদের একটাই উদ্দেশ্য যে আমার বাচ্চারা যেন এগিয়ে যায়। এবার সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনাটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, গান বাজনাটা পিছিয়ে যাচ্ছে। এটা কোনো বিষয় নয়, এটা কোনো বিষয় নয়, কারণ যে পড়াশোনা করছে সে গান বাজনাও করতে পারে। সারা 24 ঘন্টার মধ্যে সে 1 ঘন্টা গান বাজনার জন্য দিতেই পারে। তো সেরকম নেই যে তা না, আমি বলবো না, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা ভালোবেসে গান গাইছে, সেরকম প্রচুর আছে। আবার কেউ আছে খুব কম সংখ্যক, যারা কিন্তু ওই যে বললাম যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে, একটা কম্পিটিশন, 4 জন 5 জন। আমি অনেক টিউশনই করছি, এবার এই যে টিউশন যে পড়ছে, এই যে মানসিকতাটা তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, অনেকেই, সবার কথা বলবো না, অনেকেই কিন্তু এর মধ্যেই গান বাজনার ব্যাপারে কিন্তু মনোযোগ দিতে পারছে না। তুমি কি প্র্যাকটিস করেছো? না স্যার, প্র্যাকটিস করতে পারিনি। আমি কেন করো? না, এই পড়া ছিল বা ইত্যাদি। তো পড়া ছিলর জন্য প্র্যাকটিস করোনি, এটা তো কোনো কথা নয়। এবার ওটা করলে পরে কিন্তু এটা কিন্তু আরো এনলাইটেন্ড হবে, নিশ্চয়ই এনরিচড হবে। এই ব্যাপারটা কিন্তু বোঝা দরকার আছে। মানে একটা এন্টারটেইনমেন্টের দরকার। সারাদিন ধরে কেউ পড়াশোনা করে যাবে, অথচ সেখানে যদি একটুখানি মিউজিক ঢোকে, তাহলে তার ক্ষতিটা কি? এবং মানুষ তো যন্ত্র নয়, তার ক্ষতি কি হচ্ছে না, কিন্তু ভাবছে অনেক অভিভাবকরা ভাবছে এটা ক্ষতি, তাই ওকে গান বাজনাতে ছাড়ি দাও। হ্যাঁ, তাহলে মনে হয় পড়াশোনা। হ্যাঁ, কিন্তু রেজাল্টটা কি হচ্ছে? এক্স্যাক্টলি। এবার কেউ আছে, আমি সবার কথা বলবো না, আর অনেকেই অনেকটা দূরে এগিয়েছে, কিন্তু আমি বলছি যে একটা ভালো রেজাল্ট করেছে,
বাচ্চা, তার কথাটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ জানে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তারা মনে রাখে। আজ থেকে 10 বছর আগে কে 95% পেয়েছিল আমি জানি না, মনে থাকার বিষয় নয়, কিন্তু একটা মেয়ে আজ থেকে 20 বছর আগে খুব সুন্দর গান গেয়েছিল, তার কথাটা কিন্তু আমার মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেও খারাপ করেছে, এ ভালো করেছে, আমি সেটা বলবো না। আমি বলতে চাই যে যে ভালো রেজাল্ট করছে তাকেও আমরা মনে রাখবো, কিন্তু মনে রাখার যে মানে এটা দীর্ঘমেয়াদী নয়। কিন্তু যে ভালো গান গাইছে 5000 লোকের সামনে, 10,000 লোকের সামনে, তার শিল্পসত্তা বিকশিত হয়ে গেছে, বিকশিত হচ্ছে এবং তাকে বাড়ি নেবে সবাই। হ্যাঁ, তাহলে তাকে সম্মানের জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, আর এই যে কয়েক হাজার মানুষের সঙ্গে একটা কানেক্ট করে দিল, কে কানেক্ট করলো? একটা সঙ্গীত কানেক্ট করে। এবং এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা খুব ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে আমি পয়সা রোজগার করব বলে আমি গান শিখছি তা না। এবার আমার কাছে অনেকেই এসছে, তারা গান শিখতে 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 এমন একটা পর্যায়ে পড়ে গেছে, পরিণত হচ্ছে বা হয়েছে, তারা বলছে স্যার আমি কি এখন টিউশনই করতে পারি? আমরা হ্যাঁ, একটা দুটো তিনটে করে তুমি করতেই পারো। তারা কিন্তু 3টে 4টে 5টা 10টা কিন্তু টিউশনই করছে। তাতে কি হচ্ছে, তাদের একটা আর্থিক উপার্জন হচ্ছে। তো তারা কিন্তু এই দিক থেকে সঙ্গীতের মাধ্যমেও কিন্তু তারা যে মানে স্ট্যাবলিশড হতে পারে, এটাও কিন্তু প্রমাণিত। নিশ্চয়ই। আমার বিষয়টাই এটাই ছিল যে এই যে বিষয় তাকে মানসিক প্রশান্তি দেয়, একঘেয়েমি থেকে দূর করার ক্ষেত্রে অনেক সহায়ক হয়, যে বিষয় তাকে শিল্পসত্তা বিকশিত হওয়ার একটা সুযোগ দেয়, একজন পূর্ণাঙ্গ শিল্পী হওয়ার সে সুযোগ পায় যে বিষয়কে ঘিরে, বা যে বিষয় তাকে বিকল্প আয়ের পথ দেখায়। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস যোগ করবো, সেটা হচ্ছে আজকের দিনে গোটা বিশ্ব জুড়ে কিন্তু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম, এটার উপরে কিন্তু ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে একটা বাচ্চাকে, এটাও কিন্তু সঙ্গীতটাও কিন্তু একটা সাধনা কিন্তু। এবার কনসেন্ট্রেশন, মানুষ অনেক ক্লাস 10, 11, 12-এ পড়ে, তারা বলছেন স্যার মন চঞ্চল হয়ে যায়, শুধু আমরা মোবাইল অপারেট করতে ইচ্ছে করে। তো সেইখান থেকে ফিরিয়ে আনা চারটিখানি ব্যাপার নয়। এবার সেইখানে কিন্তু একটা একাগ্রতার জন্য সঙ্গীত দরকার, এটা কিন্তু মানে ভীষণ মূল্যবান। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে এতগুলো একটা বিষয়ের এতগুলো দিক শাখা থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষের কাছে এটা যেন কোনো বিষয় নাই, আবার কিছু কিছু মানুষ মনে করেন এসব শিখে কি হবে, অথচ অনেক কিছুই জায়গা আছে। কিন্তু তারপর আরেকটা কথা, যে একটি বাচ্চাকে ধরুন আপনার কাছে গান শিখতে নিয়ে এসছে, সে 5 বছর 6 বছর শিখে যখন সে একটা ভালো গান করছে, আপনারও মনে হচ্ছে না এবার একটু লাইনে এসছে, ভালো করছে বেশ, তো ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে ওই ধাক্কাটা তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। তখন কি হলো, তার সময় নষ্ট হলো, তার অর্থ নষ্ট হলো, তার যে একটা স্বপ্ন ছিল তার ছেলে শিল্পী হবে বা কিছু হবে। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে শুধু আমার কথা বলছি না, যারাই শেখান একটা বাচ্চাকে ছোটবেলা থেকে তাকে সুন্দর করে হাতে গড়া হলো, সেই গড়া জিনিসটা যখন কেউ নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, সেই সময়তে এটার মতো দুঃখ হয় না। যিনি শেখান তিনি ভীষণ আঘাত পাচ্ছেন যে আমি তৈরি করে এই রেজাল্টটা কি পেলাম। এক্স্যাক্টলি। এবং তার কি ভবিষ্যৎ হতে পারতো, আমার মনে হয় তার একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারতো, কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো শুধুমাত্র পড়াশোনার দোহাই দিয়ে। হ্যাঁ, পড়াশোনার চাপের জন্য সে এটা করতে পারবে না। আমার আজকের মূল বিষয় যেটা ছিল, যে প্রশ্নটা ছিল, আমি নিজেও অনেকটাই সমৃদ্ধ হলাম। তাই অভিভাবক বা অভিভাবিকাদের আমি বলবো যে এই বিষয়টাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। এই বিষয়টিকে গুরুত্ব দিলে পড়াশোনায় সে সময় দিতে পারবে না বা পড়াশোনার চাপে এটা করতে পারবে না, এটা এমন নয়। যারা রাজ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে তারাও কিন্তু অন্যান্য বিষয়েও কিন্তু, তাহলে তারা কিভাবে করছে, তারা তো প্রচুর পড়াশোনায় সময় দিচ্ছে। পড়াশোনায় সময় দেওয়া যেতেই পারে, কিন্তু মাঝে একটু যদি মানসিক বিকাশের জন্য, আনন্দের জন্য, একটু এন্টারটেনমেন্টের জন্য যদি এটা একটু চর্চা করে, সে সময় না হয় 15 মিনিটই হলো পরীক্ষার আগে আগে, তাদের তো সমস্যা নেই, তাতে আরো ওটা রিচ হবে। ঠিক, একদম। আচ্ছা মিষ্টু, তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক চর্চার সঙ্গে তুমি যুক্ত, নৃত্যশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত, তোমার নাচের স্কুল রয়েছে। নাচ বা অন্যান্য যে কোনো সাংস্কৃতিক শিক্ষার বিষয় নিয়ে যারা ভর্তি হয়, সেক্ষেত্রে 100 জন ছেলে মেয়ে যদি ভর্তি হয়, শতকরা হিসেবে এই সবগুলো তো একটা কোর্স হয়,
তাহলে একদম কোর্সটা কমপ্লিট করতে কজন পারে? কোর্সটা কমপ্লিট করতে খুব কমজনই পারে ধরো, কিন্তু তার থেকেও বড় কথা ধরো কোর্স অনেকে কমপ্লিট করেও নেয়, মানে সেটা কিন্তু যতদিন একটা সার্টিফিকেটের টার্গেট থাকে যে আমি পরীক্ষা দেব সার্টিফিকেটটা আমার আসবে, তো সেই অবধি আছে। কিন্তু যদি বলো যে ধরে রাখা যে একটা, এটা তো শিল্প চর্চা, একটা কলাকে শেখার জন্য তারা ভর্তি হয়, এবং খুব মজার ব্যাপার হচ্ছে খুব উৎসাহ নিয়েই কিন্তু মা বাবারা ভর্তি করেন, বিশেষ করে মায়েরা খুবই উৎসাহী হয়ে বাচ্চাদের নিয়ে আসেন, ভর্তি করেন, তাদের নিয়ে যাওয়া নিয়ে আসা সবকিছুই। কিন্তু একটা সময় পরে শতকরা একজন বলা যেতে পারে যে মানে ধরে রাখতে পারে, বেশিরভাগই পারে না, বেশিরভাগই দলছুট হয়ে যাওয়ার মতো নিয়ে অবস্থা আর কি। মানে মূল কারণটা কি তাহলে? মূল কারণ বলতে আমার মনে হয় কোথাও একটা পড়াশোনার জগতে ইঁদুর দৌড়। কারণ আমরা যারা এতদিন ধরে শিল্প চর্চা করছি বা এটাকেই প্রফেশন প্যাশন যাই বলো করেছি, তারা পড়াশোনা করিনি তা তো নয়। দিনের শেষে আমরা কিন্তু এটাকে ধরে রেখেছিলাম, তাই আজকে এটাকে একটা অল্টারনেট প্রফেশন হিসেবে নিয়েছি। আমরা হয়তো অন্য কিছুও করতে পারতাম, কিন্তু আমরা এটা করছি। এবার এখন যারা মানে এই প্রজন্ম বলো বা কিছুদিন আগে থেকেই দেখছি যে খুব বেশি হলে ক্লাস 9 হতে হতেই শুরু হয়ে যায় যে না টিউশন অ্যাডজাস্ট হচ্ছে না, সমস্যা, খুব চাপ হয়ে যাচ্ছে, পেরে উঠছে না, করতে করতে ক্লাস 10-এ উঠলে তো আর শিখতেই পারবে না, কারণ প্রচুর টিউশন, প্রচুর পড়ার চাপ। আর মজার ব্যাপার হচ্ছে যে দিনের শেষে ধরো একটা বাচ্চা সারাদিন ধরে স্কুল করছে, টিউশন পড়ছে, বাড়িতে এসে হোমওয়ার্ক করছে, তারপরে 1 ঘন্টাও বলবো না, আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার সে যদি একটু কবিতা বলে, সে যদি একটু গলা ছেড়ে গান গায়, সে যদি নাচ করে নেয়, তার কিন্তু শুধু ফিজিক্যাল না মেন্টাল অ্যাক্টিভিটিটাও ভালো থাকে। হ্যাঁ সবকিছুটা রিফ্রেশমেন্ট তার কাছে, এটা রিক্রিয়েশন। কিন্তু খুব অদ্ভুত ভাবে জানি না কেন একটা বাচ্চা ফাঁকে ফুকরে মোবাইল ঘেটে নিচ্ছে অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল ঘেটে নিচ্ছে। কোনো কোনো বাচ্চাকে আমি দেখছি সে এমন কোনো অকেশন বাড়ি নেই যেখানে যাচ্ছে না, সমস্ত ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, খাওয়ার দোকানে লাইন দিয়ে সেখানে আধ ঘন্টার উপরে চলে যাচ্ছে, এখানে এটা ফাস্ট ফুড খাচ্ছে। কিন্তু নাচ গান কবিতা আঁকা যাই হোক আমাদের যেটা আমরা মানে বিষয়, হ্যাঁ সাংস্কৃতিক বিষয়, সেইটা শেখার সময় তাদের সময়ের সমস্যা হয়ে যাচ্ছে। কোথায় যেন এটা ওটার জন্য পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, এইটা একটা কনসেপ্ট কেন, মানে কি কারণে আমি বুঝি না। না এটা কোনো বিষয় না, অথচ এটাও একটা সাবজেক্ট। এবং একটা সময় বোধহয় ছিল যে একটা সার্টিফিকেটে বোধহয় প্রাইমারি টিচিং এ 1 মার্কস পাওয়া যেত, আমি নিজেই 4-এ 4 পেয়েছি। হ্যাঁ, তো সেইটা টার্গেট করেও কিন্তু অনেকে ভর্তি হয়েছিল, সেটা ঠিক আছে। কিন্তু যখন এটাকে ধরে রাখার বিষয়, যখন এটাকে চর্চা করার বিষয়, আমরাও তো একটা মানে ভ্রূণ থেকে তৈরি করি, একটা গাছ তৈরি করি, তো আমরা তো পরে যখন একটা অনুষ্ঠান করবো আমরা চাই যে সেই যাদেরকে তৈরি করলাম তাদেরকে একটু মানে মঞ্চ দেই, তারা একটু পারফর্ম করুক, মানুষ দেখুক কি তৈরি হয়েছে। কিন্তু সেই জায়গাটা আমরা আর পাচ্ছি না। আমরা যখন প্রোগ্রাম করাতে যাব তখন কেউ নেই, কারণ পড়াশোনা এখানে না কোথাও একটা এই যে আমার বাচ্চার কতটা ক্যাপাসিটি আমি সেটা বুঝি না, বা আমার একটা ওভার কনফিডেন্স আমার বাচ্চার প্রতি। এতে করে কি হচ্ছে, যখনই কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পাচ্ছে পড়াশোনার, তখনই আমি ভাবছি এখানে হচ্ছে না, তাহলে একই সাবজেক্টের আরেকটা টিচার দিয়ে দিই, তাহলে বোধহয় ভালো হবে। কিন্তু আমার বাচ্চা সেটা নিতে পারছে কিনা আমি সেটা ভাবছি না। এটা করতে গিয়ে আর সময় ম্যানেজমেন্ট হচ্ছে না। সব সময় টিউশন টিচাররা টাইম অ্যাডজাস্ট করবে না এটাই আমাদের শুনতে হয়, যে টিউশন টিচার অ্যাডজাস্ট করছে না টাইম, সেই জন্য নাচের ক্লাসটা বাদ দিতে হবে, কি গানের ক্লাসটা বাদ দিতে হবে, কবিতার ক্লাসটা বাদ দিতে হবে। এটা সবসময় এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হয়েই রয়ে গেল। মানে যতদিন না এটা এক্সট্রা থেকে বের হবে, এটাও একটা মানে অঙ্গ হয়ে যাবে বা এটাও একটা সাবজেক্টের মধ্যে পড়বে, ততদিন বোধহয় এই সমস্যার শুরু হওয়া খুব মুশকিল। মানে পরে সময় পেলে দেখবো এইটুকু বলে ছেড়ে দেওয়া, কিন্তু তারপরে তারা আর সময় পায় না। তা আবার এটাও ঠিক একেবারেই কি কেউ করছে না, যারা ধরে রাখার তারা ঠিক ধরে রাখছে, তারা পড়াশোনাতেও ভালো মার্কস পাচ্ছে, তারা নাচ গানও করছে, তারা দীর্ঘদিন ধরে ধরে রাখছে, এখান থেকে বেরিয়ে গিয়ে অনলাইনেও আমার কাছে ক্লাস করছে, তারা তো ধরে রাখছে। তারা কিভাবে ধরে রাখছে? নিশ্চয়ই, আসলে যারা করার তারা ওর মধ্যেই করে। এবং যে কিছু গার্জেন আছে যারা ভীষণ সিরিয়াস, তারা ভেবেই নেয় যে পড়াশোনা করে যদি কোনো প্লেসমেন্ট না হয়, অন্তত এটা দিয়ে একটা বিকল্প পেশার একজন শিল্পী হিসেবে যেমন বিকশিত হতে পারবে, হ্যাঁ ঠিক বিকল্প পেশাতেও কিন্তু প্রবেশ করতে পারবে। আর একটা ব্যাপার না, সবারই বোধহয় বোঝা উচিত,
মানুষ হিসেবে তো আমরা সবাই জন্মাই, সবাই তো শিল্পী হয়ে জন্মায় না, না। শিল্পী সত্তা তো সবার ভিতরে থাকে না, নাচ গান কবিতা অনেকেই হয়তো শেখে, কিন্তু সবার ভিতরে যে শিল্প সত্তাটা সেটা যাদের মধ্যে আছে এটা বুঝতে হবে যে গড গিফটেড, এটাকে তাদেরকে এইটুকু তো জায়গা দেওয়া উচিত আর কি, তারা নিজেদের চর্চাটা বজায় রাখবে। হ্যাঁ দিদি, তোমার তো আবৃত্তি শেখানোর স্কুল আছে, তো অনেক গার্জেন অনেক ইচ্ছে স্বপ্ন আশা নিয়ে তাদের ছেলে মেয়েদের নিয়ে আসে এখানে, তো সব ক্ষেত্রে কি তারা পূর্ণাঙ্গ শিক্ষাটা নিতে পারে ওই ছেলে মেয়েরা? না, আসে এখন দেখছি বেশিরভাগই আসে মানে কবিতা করতে আসবো, একটু স্টেজে উঠবো, কিছুটা করব, করে তারপরে ওরা নানা রকম, কিন্তু কিছু কিছু আছে যে আবৃত্তি করতে পারে ভালো, কিন্তু কিছুদিন পরে না তারা কেন জানি হারিয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আর এটাও যে একটা বিষয় কবিতা যে কতটা আমাদের ইয়ে করতে পারে আর কি, যেমন স্মৃতিশক্তি বলো, উচ্চারণ, কেউ কেউ মুখের, আমার কাছেও তো অনেকে আসে যে স্পিচ থেরাপি করাই আর কি, অনেকে আসে যে ক খ গ ঘ চারটা উচ্চারণই করতে পারে না, তারা সে শিখছে, তাদের উচ্চারণ হচ্ছে, করতে পারছে, একটা স্পিচ থেরাপি হচ্ছে, এটাও যে কত উপকারী সেটা অনেকে হয়তো গার্জেনরা ভাবছে একটু করলাম, করে কবিতা করলাম হয়ে গেল, ওটা যে পূর্ণাঙ্গ শিক্ষা সেই কিছু মানে একটা লেংদি প্রসেস, ওইটা ওরা ভাবে না, 2-3 বছর শিখলাম শিখে চলে গেলাম, ওইটাই হয় আর কি। তাহলে তো শিক্ষাটা শেষই হলো না। তাহলে কি মনে করা মানে গার্জেনরা মনে করছে না যে এই বিষয়টা নিয়েও কাজ করা যেতে পারে, বা ভবিষ্যতে এই বিষয়টা নিয়েও? এখন তো অনেকেই এই বিষয় নিয়ে কাজ করছে, ইনকামও হচ্ছে, যেটা আগে ছিল না। হ্যাঁ, এটা ভাবা দরকার। এটা মানে যেমন উচ্চারণ শৈলী ঠিক হওয়ার পাশাপাশি সে একজন শিল্পী হিসাবে একটা স্বীকৃতির জায়গায় চলে যাচ্ছে, যদি টিকে থাকতে পারে। বললাম না এখনকার কিছু কিছু ভালো আছে, খুবই তার ট্যালেন্ট, প্রতিভা আছে, মানে কবিতা করতে পারবে, তার বোধ আছে, উচ্চারণ ভালো, কিন্তু কিছু দূর এগিয়ে আমার এখানে যে পরীক্ষা হয়, পরীক্ষার কিছুটা হয়তো 4th ইয়ার 5th ইয়ার দিচ্ছে তারপরে হারিয়ে যাচ্ছে। এবার যে কারণ দেখে তারা চলে যাচ্ছে না, আমরা আবার আসবো, তাতে কি বেশিরভাগই আসতে পারে কি? আদৌ না, আদৌ আসতে পারে না, ওই একবার দুবার একটা হয়তো ডাকলাম করলো, সেটাকে নিয়ে ভাবার যে এটা নিয়েও কিছু করা যায়, সেটা এখনো কারোর মধ্যে আসছে না দেখছি। মানে তাহলে কি এটা অ্যাওয়ারনেসের অভাব গার্জেনদের, না কি ব্যাপারটা কি? হয়তো ভাবছে এটা নিয়ে আমরা কিছু করতে পারবো না, কিন্তু এটা নিয়ে কি হবে, শিখে কি হবে, অথচ কিন্তু একদিন সম্ভাবনা নিয়ে কিন্তু ভর্তি করিয়েছিল যে কিছু একটা হবে। মানে ওরা নিজেরাই হয়তো সিদ্ধান্ত নিতে পারছে না, যে প্রথমে ভাবছে কিছু একটা হবে, পরে ভাবছে কি আর হবে, এরকম একটা ব্যাপার। তো এটার মধ্যে যে একটা উচ্চারণ বল, পড়াশোনার যে স্মৃতি শক্তি বাড়ে, এটাও ভাবা দরকার সব গার্জেনদের। এটা আবার পড়াশোনার কাজে লেগে যাচ্ছে। নিশ্চয়ই, আমার আসলে এইটাই উদ্দেশ্য ছিল যে এটাও একটা বিষয়, এই বিষয় নিয়ে যদি শিক্ষাটাকে শেষ করা যায়, অনুশীলন করা যায় নিয়মিত, শুধুমাত্র মঞ্চে আমি প্রোগ্রাম করবো তার জন্য আবৃত্তি শেখা তা নয়। এই যে দিদি বললো যে উচ্চারণ শেখার মাধ্যমে বা স্মৃতি শক্তি বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিফলনটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, এবং ভবিষ্যতে একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসাবে নিজেকে তৈরি করা, একটা পেশার জায়গা, এত কিছু আছে। তবুও ঠিক এই কারণ খুঁজতে আমরা বেরিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সঠিক কারণ খুঁজে পাই না যে গার্জেনরা কি ভেবে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, আবার কয়েক বছর পর কি ভেবে তারা নিয়ে যাচ্ছে। তাদের ভাবনার মধ্যেও মনে হয় যে কোথাও একটা সমস্যা আছে। তার মধ্যে কিছু কিছু আছে ট্যালেন্ট, মানে মুখস্থ করে আসছে, কিন্তু কিছু কিছু আছে ট্যালেন্ট আছে, মানে মুখস্থ করারও ভয় আছে। কিছু কিছু আবার দেখছি ভালো কবিতা করে, কিন্তু ওরা দেখছি সঞ্চালনার দিকে চলে যাচ্ছে, কবিতার দিকে দেখছি আসছে না আর কি। হ্যাঁ, সঞ্চালনটাও জরুরি, কিন্তু মুখস্থটার যে জরুরি, এটা আমার মনে হয় কি, কবিতাটা যদি আমি বারবার করে পড়ি আর কি, হ্যাঁ, আমি 3 বার 4 বার 10 বার, আমি তো বলছি একটা কবিতাকে 1 মাস ধরে পড়ো না, পড়ো, অবশ্যই তোমাদের স্মৃতিতে আসবে। অবশ্যই কেউ কেউ এটাও ভয় পাচ্ছে আর কি, কিন্তু বলতে পারবো না, আমি কি করে করবো। বেশিরভাগ ক্ষেত্রে বড়রা যারা আসে, ম্যাডাম আমি তো মুখস্থ করতে পারবো না, কি করে হবে, এটা হচ্ছে আর কি। তো যাই হোক, আমার মূল বিষয় যেটা ছিল তার উত্তর আমি পেয়ে গেছি, কিন্তু সঠিক উত্তর কিন্তু এখনো পাইনি, যেটা আমি খোঁজার চেষ্টা করছি যে গার্জেনরা তারা কি ভেবে দিচ্ছেন আর
কিভাবে তারা তুলে নিচ্ছেন। অথচ সত্যি যদি পরীক্ষার জন্য একটু চাপ থাকে, পরীক্ষার কটা দিন বাদ থাকতেই পারে না, সবাই যদি ডিসিপ্লিনড হয় আর কি, আমি বলছি পড়াটাও হবে, মানুষ করছে দেখো ভালো ভালো স্টুডেন্ট কিন্তু গানও করছে, কবিতাও করছে, পড়াটাও করছে, ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন হলে আমার মনে হয় এটা কোনো ফ্যাক্টর না যে পড়াটা বাধা পড়বে আর কি। ডিসিপ্লিন হতে হবে সবাইকে, একটা তার মধ্যে খেলতেও যাবে, এন্টারটেইনমেন্ট করবে, টিভিও দেখবে, সবকিছুরই দরকার আছে, কিন্তু একটা ডিসিপ্লিন হয়ে চলতে হবে। নিশ্চয়ই যদি সিস্টেমের মধ্যে গুছিয়ে নেওয়া যায় যে আমি অবশ্যই সময় আবৃত্তির অনুশীলন করব, তাহলে খুব একটা পড়াশোনার ক্ষতি হবে বলে আমারও মনে হয় না। কারণ ওটা কিন্তু একটা মনোরঞ্জনের কাজ করে, একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসলো, একটু আবৃত্তি কবিতা করলো। আর এদিকে আমি বলছি মানে কি, আমার কিছু কিছু স্টুডেন্ট আছে বাইরেও, ওরা তারা ইংলিশ মিডিয়ামে পড়ে আর কি, হ্যাঁ, তারাও কিন্তু কবিতা করছে, কেন তারা কিন্তু বাংলা কিছু জানে না, কিন্তু করছে কেন, মুখের থেরাপি, যে জিভের ব্যায়াম ট্যাম এগুলো করাচ্ছি, এটাতে ওদের লাভ হচ্ছে। তারপরে বাংলা ভাষাটাকে রাখা, ওটাও একটা ব্যাপার আছে। মানে সঠিক উচ্চারণ শৈলী যা চলে আসবে সেটা কিন্তু একটা ব্যক্তিত্বের কারণও হয়ে যায়, ব্যক্তিত্বের কারণ। তারপরে মিডিয়ামটা কোনো ফ্যাক্টর না, আমি যে বাংলাতেও যদি ক খ গ ঘ বলতে পারি, অবশ্যই ইংলিশটাও উচ্চারণটা আমি ঠিক করতে পারি। তাই অভিভাবক এবং অভিভাবিকা যারা রয়েছেন তাদের প্রতি বার্তা যে এটাকেও বিষয় হিসাবে রাখুন, অ্যাডিশনাল নয় যে সময় পেলে করবে, সময় না পেলে করবে না, বা শিখে কি হবে এই জাতীয় ব্যাপারটা নয়। কারণ শিখে যে অনেক কিছুই হচ্ছে, একজন বাচিক শিল্পী হিসেবে, একটু আগে দিদি অ্যাঙ্কারিং এর কথা বললো, অ্যাঙ্কারিংটাকেও অনেকে কিন্তু পেশা হিসাবে নিয়ে নিয়েছে, বা কেউ আবৃত্তির স্কুল খুলছে। আর নাইবা হলো এসব পেশা, নাইবা হলো একজন শিল্পী হিসেবে তার মননের বিকাশ, তার সম্মান প্রাপ্তি, এটা কিন্তু ওকে বা তাকে অনেক দূর পর্যন্ত, একদম শেষ বয়স পর্যন্ত নিয়ে যেতে পারবে, এই একটা বিষয়। আর বাকি অনেক বিষয় ভালো থাকা যায় কবিতা করে। আর কবিরা তো কখনো খারাপ কিছু দেন না আমাদের, একটা ভালো দিক আমাদের তুলে ধরে। সেই কবিতা পড়লে আমার মনটাকেও ভালো রাখা যায়, মন ভালো হয়ে যায়। বিশেষ করে আমি এর আগে একজনকে বলছিলাম যে অবসর, যখন আমরা অবসরে যাব তখন কিন্তু এই সৃজনের মাধ্যমে কিন্তু আমাদের বেঁচে থাকার একটা প্রেরণা পেতে পারি আমরা। তো যাই হোক, যদি শিশুদের প্রতিভা থাকে, তা আমি গার্জেনদেরকে অনুরোধ করব যে সেই প্রতিভার যেন মৃত্যু না হয়, প্রতিভাকে যেন নষ্ট করে না দেওয়া হয়, তার প্রতিভা, ওদের প্রতিভাকে যেন আরো ছড়িয়ে দেওয়া যায়, আরো সুন্দর হয়। তার জন্য যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় ওরা দিক না, ওরা এর মধ্যে ভালো থাকুক না, ক্ষতি হবে না। আমার মনে হয় একটা টাইম ধরে ডিসিপ্লিন হয়ে চললে ঠিক সবকিছু হবে, এবং তার যদি ইচ্ছা শক্তি থাকে। এবং প্রত্যেকটা বিষয় কিন্তু কোনো না কোনো দিন যদি কাজে লাগে, এটা আমার বিশ্বাস, কাজে কিন্তু লাগবে। পড়াশোনাটা যেমন তার শিক্ষাগত যোগ্যতাকে নির্মাণ করছে, ঠিক এইটাও কিন্তু অন্য একটা জায়গা তৈরি করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। যাই হোক, রিল্যাক্স করুক না, কবিতা করে আমি অন্য কিছু খারাপ সমাজের অন্যদিকে চলে গেলে, বাইরে চলে গেলে অনেক ছেলে পেলে দেখা যায় যে মানে খারাপ দিকে চলে যাচ্ছে। যদি এই জিনিসটাতে আসে, আকৃষ্ট হয়, তাহলে আমার মনে হয় খারাপ দিকটা যাবে না, অবসর সময়টা এটা নিয়ে কেটে যাবে। একদম একদম অনেকগুলো দিক কিন্তু আজ উঠে এলো। মূলত এই বার্তা দেওয়ার জন্যই দিদির কাছে আসা, এবং দিদির এত বছরের আবৃত্তির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু তুলে দিলাম। এই সময়ের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা একটু ভাববেন, এবং শিশুদের প্রতিভাগুলো যাতে বিকশিত হয় তার জন্য আপনারাও চেষ্টা করবেন। এই বলে আমরা আজকে এই ছোট্ট কথোপকথন পর্ব থেকে বিরত হচ্ছি। নমস্কার দিদি। নমস্কার। আমরা চলে এসেছি বন্ধনদার বাড়িতে। বন্ধন দাস ইসলামপুরের একজন শিল্পী, জনপ্রিয় শিল্পী। আমরা তার কাছ থেকে শুনবো আমাদের আজকের বিষয়ের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা, অভিজ্ঞতার কথা অবশ্যই। আচ্ছা বন্ধনদা, একটা শিশু যখন তোমার কাছে, যেহেতু তুমি একজন তবলাবাদক, তোমার কাছে তবলা শেখার জন্য হাতে খড়ি নেয়, তারপর সে বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য কালচারাল বিষয়ের মতন সে আর কন্টিনিউ করতে পারে না। একটা শিশুর প্রতিভাটা নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিভা আছে কিন্তু তার মধ্যে, সে যদি শিখতে পারতো, কিছু একটা করতে পারতো। আর এর জন্য শিল্পী তৈরি হচ্ছে না ইসলামপুরে, একদমই তৈরি হচ্ছে না শিল্পী, নষ্ট হয়ে যাচ্ছে জেনারেশনগুলো। তোমার অভিজ্ঞতা থেকে কি বলবে, কি সমস্যাটা কোথায়? নমস্কার, আমি সুশান্ত ভাইকে। আজকে সন্ধ্যায় একটা খুব সুন্দর ভালো প্রশ্ন নিয়ে এসছে সুশান্ত। ভীষণ চিন্তার বিষয় যে ইসলামপুরের শিল্পী তৈরি হচ্ছে না কেন। এটা ভীষণ গভীর একটা সমুদ্রের মধ্যে যেতে হবে। মানে যে সমুদ্রের থেকে হীরা তৈরি হয়ে আসে, হ্যাঁ হ্যাঁ, যে সমুদ্র থেকে আমরা মুক্ত মাণিক্য তুলে নিয়ে আসি সমুদ্রের তল থেকে, তো একটা শিক্ষক তার বাগান থেকে
ছাত্রছাত্রীকে তৈরি করে, তুলে নিয়ে এসে দর্শকের সামনে একটা স্টেজে অনুষ্ঠানে যখন সে ভালো গান করে, যখন সে ভালো আবৃত্তি করে, যখন সে ভালো ড্রয়িং করে, যখন সে ভালো তবলা লহরা বাজায় বা ইচ অ্যান্ড এভরিথিং, এভরি সাইড, গুরু হচ্ছে তার সবচেয়ে নিকট আত্মীয়। এবং গুরু যতক্ষণ পর্যন্ত সেই ছাত্র বা ছাত্রীর উপরে প্রাণ দিতে পারছে না, ততক্ষণ পর্যন্ত সেই ছাত্রছাত্রী কিন্তু প্রস্ফুটিত হতে পারে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে না। আমার প্রশ্নটা অন্যরকম আর কি, গুরু তো দিচ্ছেনই, কিন্তু দেখা যাচ্ছে যে তার বাড়ির বিভিন্ন সমস্যা বা পড়াশোনার বিভিন্ন সমস্যার জন্য সে আর শিল্পী তৈরি হতে পারছে না, অথচ তার প্রতিভা আছে। এক্ষেত্রে তুমি কি বলবে? আমার প্রশ্নটা ঠিক এই যে হ্যাঁ ঠিক আছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি আমি যে ফ্যামিলিতে জন্ম করেছি, জন্ম নিয়েছি, আমাদের বাড়িতে সবাই কিন্তু শিক্ষকতার সাথে জড়িত। পড়াশোনা টিউশনির মধ্যে তো আমাদের বাড়িতে হইচই, বাবা শিক্ষক, দাদা শিক্ষক, বৌদি শিক্ষক, সবাই শিক্ষক, এবং আশেপাশে সব স্কুল বাউন্ডারির মধ্যে। এখানে গান বাজনার চর্চা করা আমাদের বাড়িতে বিশাল একটা সর্বনাশ। কারণ কি, সবাই ব্যাসের উপরে ব্যাস পড়তে আসে, তো তবলার সাউন্ড বা মিউজিকের সাউন্ড ভীষণ প্রবলেম। কিন্তু যখন আমার গুরুদেবরা যখন আমার ভিতরে মিউজিকের একটা ইমপ্রেশন ঢুকিয়ে দিয়েছে যে এটা বাজাতে হবে, এটা বাজালে পরে তুমি আস্তে 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 উপরে উঠতে পারবে। পড়াশোনার সাথে সাথে তুমি মিউজিকটাকে যদি কন্ট্রিবিউট করতে পারো, তোমার জীবনে আরেকটা রাস্তা প্রবেশ হবে। তা আমরা পড়াশোনার সাথে খেলাধুলা করি, খেলাধুলা কিন্তু বেশি দূর আগাতে পারে না, ডিস্ট্রিক্ট লেভেলে যায় না, ডিস্ট্রিক্ট লেভেল অবধি শেষ। ইসলামপুরের কালচারটা আমি দেখছি ডিস্ট্রিক্ট লেভেলে খেলাধুলা শেষ। আগে আমাদের যুব ছাত্রোৎসব হতো, যুব অনুষ্ঠানগুলো হতো, যুব কল্যাণ দপ্তরের অনেক অনুষ্ঠান ছিল যেখানে ছাত্রছাত্রীরা আপ টু কলকাতা অব্দি যেতে পারতো। কিন্তু এখন সেই কম্পিটিশন হলে এখন আমরা দেখতে পাচ্ছি না, তো যার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহটা আমরা খুব সীমিত দেখছি। তবু আমরা যতখানি পারছি নিজেরা একক প্রচেষ্টার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সেই কম্পিটিশনগুলো নিয়ে আসার চেষ্টা করছি। এইবার আমার ক্ষেত্রে দেখো, আজকে আমি ইসলামপুরের বুকে আমার তবলা ছাত্ররা যেভাবে মার্কেট পেয়েছে বা যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি তো ভীষণ খুশি যে আমি যদি মারাও যাই তো তারাও কিন্তু আজ বয়ে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আজ আমাদের বেনারস ঝর্ণা, ইসলামপুরের গীতাঞ্জলির যে একটা ঘটনা, তবলার ঘটনা, সেটা বহন করছে, ওরা ক্যারেজ করছে। তো দুজন হিমাচল প্রদেশে আছে, দুজন বিশ্বভারতীতে আছে, কিরণ আছে, তবলাবাজি, সব তবলা বাজিয়ে চাকরি। এই জায়গায় আমার ঠিক পয়েন্ট, অর্থাৎ ওরা কিন্তু পড়াশোনা করছে, কিন্তু বিশ্বভারতীতে বিএ, গ্রাজুয়েট, অনার্স বিএ করছে, করে আসার সাথে মিউজিকটাকে নিয়ে সে তবলায় চর্চা, তার মানে সে মিউজিকটা কাজে লাগাতে পেরেছে। হ্যাঁ, সে এখন ইসলামপুরে আসলে পরে ঘৃণা পায়, ইসলামপুরে সে স্থান কাল পাত্র পাচ্ছে না, ওরা বিশ্বভারতী কলকাতা ছায়া চলে গেছে, ওরা খুব সুন্দর, মানে ওরা ওই পরিবেশে সেটিং হয়ে গেছে, এখানটায় অনেকদিন ধরে ডিস্টেন্সে আছে হয়তো। আমি কি বললাম যে সমুদ্রের মাঝখান থেকে হীরাকে খুঁজে নিয়ে আসে একটা গুরু, এবং সেই হীরাকে খুঁজে নিয়ে সেই ঝিনুকটাকে আবার সমুদ্রের মাঝখানে দিতে হবে, যেখানে অগাধ সমুদ্রের মধ্যে যেমন ভূমিকা, এটা যেমন কন্টিনিউ করার জন্য অভিভাবকদের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ। অভিভাবকদের কি, অভিভাবকদের হচ্ছে তাকে নিয়মিত প্র্যাকটিস করানো, তাকে উৎসাহিত করা, তার সুযোগ সুবিধা করে দেওয়া, বাজানোর টাইম, পড়াশোনার টাইম সবকিছু নির্দিষ্ট করে দেওয়া। একটা মা তাকে একটা রুটিনটা ফলো করতে হবে, মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি একটু তাকে রেওয়াজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু একটা শিল্পী হিসেবে সে প্রস্ফুটিত হতে পারে, একটা জায়গা খুঁজতে পারে। কিন্তু এই মায়ের অবদান সবচেয়ে বেশি, গুরুর পরে ভূমিকাটা হচ্ছে মা এবং তার আশেপাশের ব্যাপার। নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধুরা, বলছি আমরা একদম অত্যন্ত সংক্ষেপে আজকের বিষয়টা, মূল বিষয়টা তোমার কাছ থেকে উঠে এলো যে পড়াশোনার পাশাপাশি তুমি নিজেই যেমন উদাহরণ যে পড়াশোনা করে সরকারি হোক আর বেসরকারি হোক তুমি নিজে একটা শিক্ষকতা করো, এটা তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কাজে লাগিয়ে তুমি করেছো, তার বাইরে এক্সট্রা কারিকুলারে কাজে লাগিয়ে কিন্তু তুমি আরেকটা জায়গায় তুমি প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে। আজকে দেখো, আমরা পড়াশোনার সাথে সাথে এনসিসি শিখেছি, সিভিল ডিফেন্স শিখেছি, গান বাজনা শিখেছি, তবলা শিখেছি, পড়াশোনার রেজাল্টটা ভালো করেছি। সাথে দেখো, এনসিসি না জানলে পরে তুমি ব্যান্ডটা জানতে পারবে না। ব্যান্ডটা শিখেছি বলে এনসিসির মাধ্যমে, তখন খুব কড়া হাতে ব্যান্ডটা শেখানো হতো হাই স্কুলে। সেই ব্যান্ড দেখো, আজকে আমার ইসলামপুরের বুকে ব্যান্ডের ছোট ছোট বাচ্চারা, মানে প্রত্যেক বছর 24 জন করে বাচ্চা ব্যান্ডে তৈরি হয়ে গেছে। কোনো শিক্ষায় বিফল হয়ে যায় না, না না না, একমাত্র শিক্ষক, ট্রেনার এবং তার টিচার এবং তার গার্জিয়ান যদি মনে করে আমি আমার বাচ্চাটাকে তৈরি করব, তাহলে সেই টিচার তাকে উজাড় করে দিতে পারবে। এবং গার্জিয়ান যদি সহযোগিতা না করে তাহলে সেই বাচ্চার প্রতি বাড়িতেও অসুবিধা, গুরুর পক্ষেও অসুবিধা, এবং প্রতিভাগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। শিল্পী হচ্ছে শেষ প্রশ্ন, মানে এই বিষয় নিয়ে তুমি একটা যে শিল্পী তৈরি হওয়া, যে ছোট থেকে যে তৈরি হয়,
ঠিক আছে, সেখানে যে গার্জিয়ানদের ভূমিকাটা, এখনকার দিনে যারা বলছে না যার যেটাতে ইন্টারেস্ট আছে তাকে সেটা দাও, জোর করে চাকরি দিও। আমি তো গার্জিয়ানকে বলবো, আপনারা দামি দামি মোবাইল দিচ্ছেন, দামি দামি ড্রেস দিচ্ছেন, দামি দামি খাবার দিচ্ছেন, দামি দামি জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছেন, সবকিছু আপনার ছেলে মেয়ের জন্য খরচ করছেন, কিন্তু আপনারা একটা মিউজিক দিন না, তাকে একটা ফ্লুট দিন না, তাকে একটা মাউথার গান দিন না, শেখানোর পরিবেশটা তৈরি করে দিন, তাকে একটু উৎসাহ করেন না যে বাবা তুই বাজা, আমি শুনি, দেখি তুই শুনি, বাবা দেখ কত সুন্দর গানের অনুষ্ঠানটা হচ্ছে, দেখতো তুই পারিস না ওদের মতন গান করতে, দেখতো একটা ওই সুন্দর, দেখ ওই পাশের বাড়ির বাচ্চাটা একটা আবৃত্তি করছে, তুই আবৃত্তি করছে, যত আবৃত্তি টিচারের কাছে চলতো, ড্রয়িং টিচারের কাছে চলতো, তুইও পারবি। এই জিনিসটা একটা গার্জিয়ান উৎসাহিত না করলে সেই বাচ্চা সম্ভব হবে না সুশান্ত। ইসলামপুরের মানুষের কাছে টাকা আছে, পয়সা আছে, সময় আছে, শুধু কি নেই, সংস্কৃতির চর্চাটা আস্তে 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 ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাবলিউজড হয়ে যাচ্ছে, যার জন্য ইসলামপুরের নাটক জগৎটা নষ্ট হয়ে গেল, সঙ্গীত জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ইসলামপুর কালচারাল সেকশনটা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা ফার্স্টেশনে ভুগছে, তারা কিন্তু পড়াশোনা করতে করতে মানে বোর ফিল করছে। হ্যাঁ, মানে এক সময় তো পড়াশোনাটা শেষ হয়ে যাবে, কিন্তু এইটা তো শেষ হয় না, তখন কি হবে, তখন সে পার্কে বসবে, রকে বসবে, ক্লাবে যাবে। কিন্তু এই ইন্টারেস্ট যদি আগে থেকে ঝুঁকি দেওয়া হয় তাহলে কিন্তু ওর অবসরটা এভাবেই কাটবে, সে নিজে তৈরি করতে পারবে, এবং একটা বিকল্প রাস্তা তৈরি হয়ে যাবে, নিজেকে নিজেই তখন প্রস্ফুটিত করতে পারবে। আমি তো এটা জানি, শুধু কম্পিউটারের প্রতি ঝোঁক দেখানো হবে না, কম্পিউটার ঘরে ঘরে কম্পিউটার আছে, এক্সপার্টের এক কম্পিউটার ম্যান আছে, কম্পিউটারের কাজ বেশি কর না, কিন্তু মিউজিকটা তাকে দেবে, মানে মিউজিক তাকে মানসিক শান্তি দিবে, মিউজিক তাকে তার আত্মার শান্তি দিবে, তাকে চরিত্র গঠন করতে সাহায্য করবে, সে সমাজকে কিছু দেবে, দিয়ে যাবে একটা সম্মানের জায়গায়, তার দ্বারা অনেক কিছু হতে পারে, তার দ্বারা সমাজ অনেক বিকশিত হতে পারে। আজকে সুশান্ত তুমি দেখো, তুমি ইসলামপুরের প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশে যাচ্ছ, আমরা প্রচন্ড গর্বিত বোধ করি। এই যে নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, তুমি বিভিন্ন জায়গায় আবৃত্তি যাচ্ছ, তোমার অনেক কিছু তোমার পুরস্কার, আমরা তো অনুপ্রাণিত হই যে আমাদের ইসলামপুরের ছেলে, আমরা গর্বিত, আমাদের ইসলামপুরের মেয়েরা রেডিওতে গাচ্ছে, টিভিতে গাচ্ছে, আমরা খুব অনুপ্রাণিত। আজকে দেখো, আজকেই আছে বিউটি চক্রবর্তী সিসিএন বিনোদনের অনুষ্ঠান, এই সন্ধ্যা 6টায় শুরু হয়ে যাবে, এটাও আমাদের অনুপ্রাণিত। আসলে তাদের বাবা কিছু যে আছে, তাদের ইসলামপুরের বাচ্চারা, কিছু কিছু বাচ্চারা বিশ্বভারতীতে পড়ছে, রবীন্দ্রভারতীতে পড়ছে, এই যে সংস্কৃতি এত বড় বড় বিদ্যালয়গুলো আছে, বিশ্বভারতীগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে এখান থেকে যদি গান বাজনা শিখে তারা যদি ওখানে ঢুকে, আমি তো ঢুকার চান্স করে দেবো, তারা শুধু একটা নম্বর পাক, সেই নম্বরটা দিলে আমি ফর্ম টর্ম সব দিব, তারা জয়েন্টের মতন দিয়ে তারা গান বাজনাকে নিয়ে আরো বিকশিত করবে, ওটা তখন সমুদ্রের মতন হয়ে যাবে, একদম তখন কলকাতা গিয়ে বুঝতে পারবে যে গান বাজনা কত সুন্দর, কত আনন্দের জিনিস, তাই না? এই আনন্দ মুখর জায়গাতে প্রবেশ করুক শিশুরা, এবং কখনোই শিশুদের প্রতিভাকে নষ্ট করে দেওয়া নয়, যদি ওদের উৎসাহ থাকে, ওদের ইচ্ছে থাকে, তাহলে ওদেরকে সেই জায়গায় বেড়ে ওঠার সুযোগ দেওয়া হোক, এবং এই সুযোগ প্রথমত দেবে কিন্তু বাড়ির অভিভাবক এবং অভিভাবিকারা, তারপরের ভূমিকা হচ্ছে গুরু বা মাস্টারমশাইদের, তারা তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো এই যে একটা সংস্কৃতির একটা শিক্ষা, এটা দরকার হচ্ছে ধারাবাহিক চর্চা, কয়েকদিনের জন্য দিলাম তারপরে ছাড়িয়ে নিয়ে আসলাম, তাহলে না দেওয়াই। আজকে তোমাকে আমি বলি ছোট্ট একটা বলি, এই যে ব্যান্ডের মনে করো 24 জন বাচ্চা প্রতি বছর আমার চেঞ্জ হয়ে যায়, কিন্তু তারা হাই স্কুলে চলে যায়, যেই ব্যান্ডের আওয়াজটা স্কুলে বাজে, তারা যে ছুটে এসে স্যার আমি বাজাবো, স্যার আমি বাজাবো, তাহলে দেখো ওরা ভুলে না কিন্তু বাজনা, সেই 7-8 উৎসবের পরে ওদের মনটা খারাপ লাগে, কিন্তু এই ব্যান্ডের চর্চা যদি হাই স্কুলে থাকতো, কলেজে থাকতো, তাহলে আরো কত সুন্দর বাচ্চারা প্রস্ফুটিত হতো। নিশ্চয়ই বন্ধুরা, আমাদের একদম সময় শেষ, আমরা এই পর্বকে একদমই এই মুহূর্তে গুটিয়ে নেব। তার আগে শুধু এই বার্তাটুকুই থাকুক যে শুধুমাত্র একাডেমিক নয়, সাংস্কৃতিক শিক্ষাতেও শিক্ষিত হোক শিশু, আজকে শিশু আগামীর ভবিষ্যৎ, এই সংস্কৃতিকে নিয়ে তারা প্রতিষ্ঠিত শিল্পী হতে পারে এবং আরো অনেক রাস্তা তাদের খুলে যেতে পারে। নিশ্চয়ই এই বার্তা নিয়ে আজকে আমরা আমাদের এই ছোট্ট কথোপকথন পর্ব শেষ করছি। নমস্কার কাকু। নমস্কার। নমস্কার। আপনি ইসলামপুরের প্রথম চিত্রশিল্পী, সেই হিসেবে বহু বছর ধরে এই শিল্পের জগতে থেকে অনেক স্টুডেন্ট আপনার রয়েছে যারা এই শিল্পে সুনামের সঙ্গে তারা রয়েছেন এবং তারা একটা পথ, একটা জীবিকার পথ বেছে নিয়ে স্বনির্ভর। অনেকে হয়তো চাকরি বাকরি করেননি, কিন্তু পাননি, কিন্তু এটাকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। তবুও মনে হয় যে কোথাও হয়তো কারোর কাছে এই বিষয়টা একটু অবহেলিত, অর্থাৎ কেউ হয়তো নাম্বার বাড়ানোর জন্য আপনার কাছে দিয়ে যাচ্ছে যে আমার বাচ্চাটাকে ছবি আঁকা শেখান, আবার কেউ বা এমনি হয়তো অনেক স্বপ্ন নিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু মাধ্যমিকের আগে বাদ করে দিচ্ছে, মানে এই সিলেবাসটাকে কমপ্লিট করছে না তারা। কি বলবেন আপনি? ব্যাপারটা
দেখলে পারে কিন্তু অন্যভাবেই দেখতে হবে আমাদের। ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যে শিশুটাকে নিয়ে আসে বা স্টুডেন্টটাকে নিয়ে আসে গার্জেনরা, তাদের একটা উৎসাহ বা একটা উদ্দীপনা থাকে যে আমার ছেলেটাকে কিছু আর্ট ফার্ট শেখাবো। কারণ হচ্ছে কি, এটা এখন শিক্ষার মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, সেই জন্যই এটাকে ওরা পাথেয় করে ওরা এই শিক্ষাটাকে নিতে চায়, যাতে স্কুল বিজ্ঞান বা ধরো ভূগোল বা আরও বেটার পড়াশোনাতেও সহযোগিতা করে আর কি, সেইরকম একটা উদ্যোগ নিয়ে আসে। কিন্তু দেখা যায় যে ছোট অবস্থাতে যে উদ্যোগটা নিয়ে বা উৎসাহ নিয়ে গার্জেন বা স্টুডেন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে বা শিখছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটাকে আর কন্টিনিউ করছে না, বা সেটাকে একটা যে চর্চার মধ্যে আনা, এটাকে করতে পারছে না। এটা এমন একটা জিনিস, গান বাজনা আবৃত্তি যাই বলুন কারণ নাচ, সেগুলো একটা চর্চা যদি না থাকে একদম, তাহলে এটাকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবে সম্ভব না। তাতে কি হচ্ছে, ওরা পরবর্তীকালে একটু উঁচু এয়ারে যখন উঠছে বা একটু করে উঠছে, তখন কি ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এসে যায় যে আমি এই কোথায় করতে পারবো না, বা গার্জেনও বলছে তুই এতদিন ধরে আঁকা শিখছিস বা এটা শিখছিস, তোকে তো এই সময় প্রোগ্রেস দেখছি না, বা পড়াশোনার চাপ। এটা কিন্তু পিছন দিক থেকে গার্জেনটা কিন্তু চিন্তা করে না যে তার 5-6টা টিউশনই আছে, সে ওখান থেকে টিউশনির জন্য দৌড়াদৌড়ি করছে, ক্লাসটাও অ্যাটেন্ড করে না ঠিক মতো, শিক্ষাটাও মাস্টারমশাইদের কাছে শিক্ষকদের কাছে নেয় না। স্বাভাবিকভাবে ওর তো হবে, ডিক্রিজ হবে, স্বাভাবিকভাবে যে লেভেলে আসা দরকার সেই লেভেলে ও কিন্তু এটাও যে একটা বিষয়, এটাও যে একটা শিক্ষা, কিংবা এই শিক্ষা নিয়ে যে ভবিষ্যতে কিছু কাজ করা যায় বা স্বনির্ভর হওয়া যায়, আর্ট কলেজে ভর্তি হওয়া যায়, এটা কিন্তু গার্জেনরা অনেকে ভাবেন না, ভাবে না। কিন্তু পরবর্তীকালে ওটা এসে এমন একটা জায়গায় এসে যায় যে এইখানে কিন্তু এটা ভাবতে হবে যে এটা যদি প্রকৃতভাবে শিক্ষা নেয়, তাহলে আজকালকার চাকরি বাজারে যা অবস্থা, তাতে কিছু করে ওরা খেতে পারবে, বিকল্প রাস্তার সন্ধান দিতে পারবে। কিছু পাড়ায় পাড়ায় ধরো কিছু ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষাতে যদি প্রকৃত শিক্ষা সেই শিক্ষাটাকে অর্জন করে, তাহলে সেই জায়গাটাতে ওরা একটা কিছু রোজগারের কিছু একটা করতে পারবে। এটার পাশাপাশি এখন সরকারি চাকরি না হলেও অনেক আইসিএসসি সিবিএসসি স্কুল বোর্ড যেগুলো স্কুল রয়েছে, সেখানে কিন্তু আর্টের টিচার কিন্তু না হচ্ছে, এই ডিপ্লোমা দেখে কিন্তু না হচ্ছে। অবশ্যই কিন্তু সেটাকে ওই জায়গাটা যদি না যায়, তাহলে ওই শিক্ষকতা করার মতো সেই পরিচয় থাকবে না। একদম। হ্যাঁ, কারণ কি, একটা শিক্ষক সে মন প্রাণ দিয়ে যখন শেখাবার চেষ্টা করে, সেই স্টুডেন্টটা যদি ঠিকমতো ক্লাস না করে বা সে তার কাছে না শিক্ষা নেয়, তাহলে তো সেই জায়গাটা যেতে পারবে না। সম্পূর্ণভাবে যদি শেষ করতে পারে সিলেবাস কোর্স যা আছে না আর্টের, তাহলে কিন্তু পরবর্তীতে তার একটা আলোকিত একটা অধ্যায় হতে পারে। সে আর্টের স্কুল খুলতে পারে, সে হয়তো বেসরকারি একটা স্কুলে চাকরি করতে পারে, সে আর্ট কলেজে ভর্তি হয়ে ভালো একটা আর্টিস্ট হতে পারে, অনেক রাস্তা কিন্তু খোলা আছে। কিন্তু আমার কথা হলো যে অনেক দূর পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে, মানে প্রথাগত শিক্ষা তো রয়েছেই, সঙ্গে বিভিন্ন টেকনিক্যাল লাইনে এখন তো অনেক বিষয় নিয়ে অনেকে বাইরে গিয়ে পড়াশোনা করছে, লক্ষ লক্ষ টাকা খরচা করছে, তারপরে কোনো কারণে হয়তো তার চাকরিটা হলো না, সে প্রতিষ্ঠিত হতে পারলো না। হ্যাঁ, আবার তখন কিন্তু সে ফ্রাস্ট্রেশন চলে আসে। অথচ যদি এই শিল্প জ্ঞান তার থাকে বা শিক্ষা থাকে, তখন কিন্তু এটা নিয়ে তার সময়টাও কাটাতে পারবে সে, আবার কিন্তু বিকল্প একটা কিছু করে তো খেতে পারবে, সে খেতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে না। তাতে হচ্ছে কি, আমাদের যে সমাজের অগ্রগতি করতে গেলে শিক্ষার সাথে সাথে আঙ্গিকভাবে শিক্ষা সংস্কৃতিটাকেও আরো এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই তো সমাজ এগোবে। একদম। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে পড়াশোনাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু এই যে আনুষঙ্গিক যে জিনিসগুলো, গান বা আছে, এগুলো কি কিন্তু তারা তখন আর করতে পারছেন না। করতে পারার কারণই হচ্ছে যে সময়টা শিক্ষার ক্ষেত্রে দিচ্ছে, সেই সময় যদি একটু আংশিক যদি যে কোনো সাবজেক্টে হোক, হয়তো দেখা যাবে যে একটা স্টুডেন্ট তার আর্ট ভালো লাগে, অঙ্কন ভালো লাগে, কারো আবৃত্তি ভালো লাগে, কারো নাচ ভালো লাগে, বিভিন্ন প্রেজেন্টেশন থাকে, কিন্তু একটা কিছুর মধ্যে যদি সে ঢুকে যায় বা ভালোবাসাটাকে তার মধ্যে প্রয়োগ করে বা চেষ্টাটা থাকে বা চর্চাটা থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু সাকসেসফুল। আর এই সৃজনশীল ব্যাপারে তো সে তার মনটাও অনেক, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে এই প্রতিভা থাকা সত্ত্বেও এই টিউশনের চাপ, পড়াশোনার চাপ বা গার্জেনদেরও অনিচ্ছা প্রকাশ, এর জন্য কিন্তু প্রতিভাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা কি মনে করেন, এটা পাপ কি না? এটা তো খুব অন্যায়, খুব অন্যায়। এটা অন্যায় বলতে এই কারণে বলছি যে স্টুডেন্টটা ধরুন 4 বছর 3 বছর 5 বছর ধরে শিখলো, শেখার পর ও কিন্তু অর্ধেক থেকে গেল,
কিন্তু ও পূর্ণ শিক্ষাটা পেল না। লাভ কি হলো? লাভটা কি হলো? তাহলে না আসাই ভালো উচিত ছিল। একদম। আমি ঠিক এই বিষয়টাই আলোকপাত করব বলেই আমি আপনার কাছে এসেছি। আমি আমার তরফ থেকে আমি অভিভাবকদের বা গার্জিয়ান তরফ থেকে সবাইকে বলবো, হ্যাঁ, যদি প্রকৃতভাবে শিক্ষা দিতে চান যে কোনো বিভাগই হোক, হ্যাঁ, তাহলে সেটাকে প্রকৃত শিক্ষার জায়গাতে তাকে নিয়ে গেলে হবে কি, সে চাকরি বাকরি যে হবে এমন কোনো নেই, সে কিছু করে বিকল্প পথ একটা। এবং প্রত্যেকটা শিক্ষাই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং যদি সেই শিক্ষা নাও থাকে একদিন না একদিন কাজে লাগবে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে অনেক। আমি এটাই অনুরোধ করব, হ্যাঁ, সমস্ত অভিভাবকদের, যে আপনারা সেই শিশু মন থেকে যেসব ছেলেমেয়েগুলোকে এগিয়ে দিচ্ছেন যে কোনো বিভাগেই হোক, হ্যাঁ, তাকে সমাপ্তের দিকে নিয়ে যান, একটা জায়গায় নিয়ে যান, এস্টাবলিশ করে নিন। তাহলে হলো কি, সে প্রকৃত শিক্ষাটা পেল, পরবর্তীকালে নিজের পেশাগতভাবে সে কিছু পাড়ায় বা কিছু একটা রোজগারের পন্থা করতে পারবে। ঠিক, এটা আমার মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।